নমস্কার, আমি হিমাদ্রি। আমি সময়িতা। আশা করি আপনারা কুশলে আছেন। আজ গল্পকারে আসছে এক ভয়ানক কুমির। ঠিক ধরেছেন, এবারে গল্পকারের নতুন নিবেদন কুম্ভীর বিভ্রাট। আচ্ছা, ভেবে বলুন তো দেখি আজকের এই গল্পের রচয়িতাকে, অর্থাৎ এই গল্পকার। আর দেরি নয়, শুরু করছি আমাদের আজকের গল্প কুম্ভীর বিভ্রাট। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, শুনিয়াছি যে সুন্দরবনে নদী নালায় অনেক কুমির আছে, তোমার আবাদে কুমির কিরূপ? ডমরুধর বলিলেন, কুমির? আমার আমাদের কাছে যে নদী আছে, কুমিরে তাহা পরিপূর্ণ। খেজুর গাছের মতো নদীতে তাহারা ভাসিয়া বেড়ায়, অথবা কিনারায় উঠিয়া পালে পালে তাহারা রৌদ্র পোহায়। গরুটা, মানুষটা, ভেড়াটা, ছাগলটা বাদে পাইলেই লইয়া যায়। কিন্তু এসব কুমিরকে আমরা গ্রাহ্য করি না। একবার আমাদের আবাদের নিকট এক বিষম কুমিরের আবির্ভাব হইয়াছিল। গন্ধমাধন পর্বতে কালনেমির পুকুরে যে কুম্ভীর হনুমানকে ধরিয়াছিল, ইহা তাহা অপেক্ষাও ভয়ানক। গঙ্গা দেবী যে মকরের পিঠে বসিয়া বায়ু সেবন করেন, এ মকরকে এ কুমির এক গালে খাইতে পারে। পর্বত প্রমাণ যে গজ সেকালে বহুকাল ধরিয়া কচ্ছপের সহ যুদ্ধ করিয়াছিল, সে কচ্ছপকে এ কুমির নস্য করিতে পারে। ইহার দেহ বৃহৎ, তাল গাছের ন্যায় বড়। ইহার উদর এই দালানটির মতো। অন্যান্য কুমির জীবজন্তুকে ছিঁড়িয়া ভক্ষণ করে, কিন্তু এ কুমিরটা আস্ত গরু, আস্ত মহিষ গিলিয়া ফেলিত। রাত্রিতে সে লোকের ঘরে ও গোয়ালে শীত দিয়া মানুষ ও গরু বাছুর লইয়া যাইত। লাঙলে জল আনিয়া দেওয়াল ভিজাইয়া গর্ত করিত। ইহার জ্বালায় নিকটস্থ আবাদের লোক অস্থির হইয়া পড়িল। প্রজাগণ পাছে আবাদ ছেড়ে পলায়ন করে, আমাদের সেই ভয় হইল। তাহার লাঙলের আঘাতে নৌকা ডুবাইয়া আহারি দিগকে ভক্ষণ করিতে লাগিল। সেই নিমিত্ত এ পথ দিয়া নৌকার যাতায়াত অনেক পরিমাণে বন্ধ হইয়া গেল। এই ভয়ানক কুম্ভীরের হাত হইতে কি রূপে নিষ্কৃতি পাই, এইরূপ ভাবিতেছি। এমন সময় আমাদের আবাদের নিকট একখানি নৌকা ডুবাইয়া তাহার আহারি দিগকে একে একে আমাদের সমক্ষে সে গিলিয়া ফেলিল। এই নৌকায় এক ভদ্রলোক কলিকাতা হইতে সপরিবারে পূর্বদেশ যাইতেছিলেন। নদীর তীরে দাঁড়াইয়া আমরা দেখিলাম যে তাহার গৃহিণী সর্বাঙ্গ বহুমূল্য অলঙ্কারে ভূষিত ছিল। তোমরা জানো যে কুমিরের পেটে মাংস হজম হয়, গহনা পরিপাক হয় না। কুমির যখন সেই স্ত্রীলোককে গিলিয়া ফেলিল, তখন আমার মনে এই চিন্তা উদয় হইল, চিরকাল আমি কপালে পুরুষ। যদি এই কুমিরটাকে আমি মারিতে পারি, তাহা হইলে ইহার পেট চিরিয়া গহনাগুলি বাহির করিব। অন্তত ৫-৬ হাজার টাকা আমার লাভ হইবে। এইরূপ চিন্তা করিয়া আমি কলিকাতায় গমন করিলাম। বড় একটি জাহাজের নঙর কিনিয়া উকো ঘষিয়া তাহাতে ধার করিলাম। তারপর যে কাছিতে মানোয়ারি জাহাজ বাঁধা থাকে, সেইরূপ এক কাছি ক্রয় করিলাম। এইরূপ আয়োজন করিয়া আমি আবাদে ফিরিয়া আসিলাম। আবাদে আসিয়া শুনিলাম যে কুমির আর একটা মানুষ খাইয়াছে। ৪ দিন পূর্বে এক সাতলিনী ১ কুড়ি বেগুন মাথায় লইয়া হাটে বেচিতে যাইতেছিল। সে যেই নদীর ধারে গিয়াছে, আর কুমির তাহাকে ধরিয়া বেগুনের ঝুড়ি সহিত আস্ত গিলিয়া ফেলিয়াছে। তাহাতে সাঁওতাল প্রজাগণ খেপিয়া উঠিয়াছে, বলিতেছে যে আবাদ ছাড়িয়া তাহারা দেশে চলিয়া যাইবে। আবাদে আসিয়া নোঙরটিকে আমি বড়শি করিলাম, তাহাতে জাহাজের কাছি বাঁধিয়া দিলাম। মাছ ধরিবার জন্য লোকে যে হাতসুতা ব্যবহার করে, বৃহৎ পরিমাণে এও সেইরূপ হাতসুতার ন্যায় হইল। নঙরের তীক্ষ্ণ অগ্রভাগে এক মহিষের বাছুর কাঁথিয়া নদীর জলের নিকট বাঁধিয়া দিলাম। কাছির অন্যদিকে এক গাছে পাত দিয়া রাখিলাম। তাহার ৫০ জন সবল লোককে নিকটে লুক্কায়িত রাখিলাম। বেলা ৩টের সময় আমাদের এই সমুদয় আয়োজন সমাপ্ত হইল। বড়শিতে মহিষের বাছুরকে বাঁধিয়া দিয়েছিলাম সত্য, কিন্তু তাহার প্রাণ আমরা একেবারে বধ করি নাই। নদীর ধারে দাঁড়াইয়া সে গাঁ গাঁ শব্দে ডাকিতে লাগিল। তাহার ডাক শুনিয়া সন্ধ্যার ঠিক পূর্বে সেই প্রকাণ্ড কুমির আসিয়া উপস্থিত হইল। তাহার লেজের ছাপটে পর্বত প্রমাণ এক ঢেউ উঠিল। সেই ঢেউয়ে বাছুরটি ডুবিয়া গেল। তখন আর আমরা কিছুই দেখিতে পাইলাম না। পরক্ষণেই কাছিতে টান পড়িল। তখন আমরা বুঝিলাম যে নোঙরবিদ্ধ বাছুরকে কুমির গিলিয়াছে।
ওর সিন্নায় নোর কুমিরের মুখে বিদিয়া গিয়াছে। তাড়াতাড়ি সেই 50 জন লোক আসিয়া দড়ি ধরিয়া টানিতে লাগিল। হাত দিয়ে কাছে পাক দিয়ে রাখিয়াছিলাম, তা না হইলে কুমিরের বলেই 50 জন লোককে নদীতে গিয়া পড়িতে হইত। আমরা সেই রাক্ষস কুমিরকে বড়শিতে গাঁথিয়াছি, ওই কথা শুনিয়া চারিদিকের আবাদ হইতে অনেক লোক দৌড়িয়া আসিল। প্রায় 500 লোক সেই রাশি ধরিয়া টানিতে লাগিল। দারুণ আসরিক বলে কুমির সেই 500 লোকের সহিত ঘোর সংগ্রাম করিতে লাগিল। কখন আমাদের ভয় হইল যে তাহার বিপুল বলে নোঙর ভাঙিয়া যায়, কখন ভয় হইল যে তাহার জাহাজের তরাবা ছিঁড়িয়া যায়, কখন ভয় হইল গাছ উৎপাটিত হইয়া নদীতে গিয়া পড়ে। নিশ্চয়ই একটা বিভ্রাট ঘটিত, যদি না সাঁওতালগণ কুমিরের মস্তকে ক্রমাগত তীর বর্ষণ করি, যদি না নিকটস্থ গুইটি আমাদের লোক বন্দুক আনিয়া কুমিরের মাথায় গুলি মারিত। তীর ও গুলি খাইয়া কুমির মাঝে মাঝে জলমগ্ন হইতে লাগিল, কিন্তু নিঃশ্বাস লইবার জন্য পুনরায় তাহাকে ভাসিয়া উঠিতে হইল। সেই সময় লোক তীর ও গুলিবর্ষণ করিতে লাগিল। কুমিরের রক্তে নদীর জল বহুদূর পর্যন্ত লোহিত বর্ণে রঞ্জিত হইয়া গেল। সমস্ত রাত্রি কুমিরের সহিত আমাদের এইরূপ যুদ্ধ চলিল। প্রাতকালে কুণ্ঠির হীনবল হইয়া পড়িল। বেলা 9টার সময় তাহার মৃতদেহ জলে ডুবিয়া গেল। তখন অতি কষ্টে তাহাকে আমরা টানিয়া উপরে তুলিলাম। বড় বড় ছোড়া, বড় বড় কাস্তে আনিয়া তাহার পেট চিরিতে চেষ্টা করিলাম, কিন্তু সে রাক্ষস কুমিরের পেট অতি কঠিন ছিল। আমাদের সমুদয় অস্ত্র ভাঙিয়া গেল। অবশেষে কড়া টানাইয়া করাতের দ্বারা তাহার উদয় কাটাইলাম, কিন্তু পেট চিরিয়া তাহার পেটের ভিতর যাহা দেখিলাম তাহা দেখিয়াই আমার চক্ষু স্থির। লম্বোদর জিজ্ঞাসা করিল, কি দেখিলে? শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন। কি দেখিলে? অন্যান্য শত্রুগণ জিজ্ঞাসা করিলেন। কি দেখিলে? ডমরুধর বলিলেন, বলিব কি ভাই আর দুঃখের কথা। কুমিরের পেটের ভেতর দেখি না যে সেই সাঁওতাল মাগি 4 দিন পূর্বে কুমির যাহাকে আস্ত ভক্ষণ করিয়াছিল, সেই মাগি পূর্বদেশীয় সেই ভদ্র মহিলার সমুদয় গহনাগুলি আপনার সর্বাঙ্গে পড়িয়াছে। তারপর নিজের বেগুনের ঝুড়িটি সে অপুর করিয়াছে, সেই বেগুনগুলি সম্মুখে ডাই করিয়া রাখিয়াছে। ঝুড়ির ওপর বসিয়া মাগি বেগুন বেচিতেছে। শঙ্কর ঘোষ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কুমিরের পেটের ভিতর ঝুড়ির ওপর বসিয়া সে বেগুন বেচিতেছিল? ডমরুধর বলিলেন, হ্যাঁ ভাই, কুমিরের পেটের ভিতর সেই ঝুড়ির ওপর বসিয়া মাগি বেগুন বেচিতেছিল। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, কাহাকে সে বেগুন বেচিতেছিল? কুমিরের পেটের ভেতর সে খরিদ্দার পাইল কোথা? বিরক্ত হইয়া ডমরুধর বলিলেন, তোমার এক কথা, কাকে সে বেগুন বেচিতেছিল সে খোঁজ করিবার আমার সময় ছিল না। সমুদয় গহনাগুলি সে নিজের গায়ে পড়িয়াছিল, তাহা দেখিয়াই আমার হাড় জ্বলিয়া গেল। আমি বলিলাম, মাগি, ও গহনা আমার, অনেক টাকা খরচ করিয়া আমি কুমির ধরিয়াছি, ও গহনা খুলিয়া দে। কেউ মেউ করিয়া মাগি আমার সহিত ঝগড়া করিতে লাগিল। তারপর তার পুত্রগণ ও তাহার জাতি ভাইগণ কাঁড় বাঁশ ও লাঠি সোটা লইয়া আমাকে মারিতে দৌড়িল। আমার প্রজাগণ কেউই আর আমার পক্ষ হইল না, সুতরাং আমাকে চুপ করিয়া থাকিতে হইল। সাঁওতালগণ সে মাগিকে ঘরে লইয়া গেল। দিন কয়েক শুকর মারিয়াও মদ খাইয়া তাহারা আমোদ প্রমোদ করিল। পূর্বদেশীয় সে ভদ্রমহিলার একখানি গহনাও আমি পাইলাম না। মনে মনে ভাবিলাম যে কপালে পুরুষের ভাগ্য সকল সময় প্রসন্ন হয় না। লম্বোদর বলিলেন, এত আজগুবি গল্প তুমি কোথায় পাও বলে দেখি? ডমরুধর বলিলেন, এতক্ষণ হাঁ করিয়া এক মনে এক ধ্যানে গল্পটি শুনিতেছিলে, যেই হইয়া গেল তাই এখন বলিতেছ যে আজগুবি গল্প? কলির ধর্ম বটে। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, এ কুমিরের গল্প যে সত্য তাহার প্রমাণ আছে? ডমরুধর উত্তর করিলেন, প্রমাণ? নিশ্চয়ই প্রমাণ আছে। কোমরের ব্যথার জন্য এই দেখো, সেই কুমিরের দাঁত আমি পড়িয়া আছি। লম্বোদর জিজ্ঞাসা করিলেন,
সে কুমির যদি তাল গাছ অপেক্ষা বৃহৎ ছিল, তবে তাহার দাঁত এত ছোট কেন? ঠিক অন্য কুমিরের দাঁতের মতো কেন? ডমরুধর উত্তর করিলেন, অনেক মানুষ খাইয়া এ কুমিরের দাঁত ক্ষয় হইয়া গিয়াছিল। আপনারা এতক্ষণ শুনছিলেন কুম্ভীর বিভ্রাট। গল্পের কথক হয়েছিল প্রদীপ্ত, ডমরুধরের চরিত্রে ছিল হিমাদ্রি, লম্বোধর হয়েছিল শ্রয়ণ, আর শঙ্কর ঘোষের ভূমিকায় ছিল দেবাশিস। কুম্ভীর বিভ্রাট রচনা করেছিলেন প্রখ্যাত সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। আসলে কুম্ভীর বিভ্রাট ডমরু চরিত্রের অষ্টম পরিচ্ছেদ। বাংলা সাহিত্যের ইতিহাসে ব্যঙ্গ কৌতুক রসের স্রষ্টা হিসেবে ত্রৈলোক্যনাথ বিশেষভাবে পরিচিত। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ ফোকলা দিগম্বর, ডমরুচরিত, লুল্লু, কঙ্কাবতী, ভানুমতি ও রুস্তম, জাপানের উপকথা, মুক্তামালা, আ ভিজিট টু ইউরোপ, আর্ট ম্যানুফ্যাকচারার্স অফ ইন্ডিয়া, এ হ্যান্ডবুক অফ ইন্ডিয়ান প্রোডাক্টস ইত্যাদি। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় 1847 সালের 22শে জুলাই জন্মগ্রহণ করেন এবং 1919 সালের 3রা নভেম্বর এই প্রখ্যাত সাহিত্যিকের জীবনাবসান ঘটে। তাই এই জুলাই মাসে তার জন্মমাস উপলক্ষে ছিল আমাদের নিবেদন কুম্ভীর বিভ্রাট। আজকের সমগ্র কাহিনীটির মূল ভাবনা, এডিটিং এবং বাস্তবায়নের নেপথ্যে ছিল হিমাদ্রি। আজকের গল্পের আবহ সঙ্গীত পরিবেশনা করেছে অরিত্র এবং সূর্য। আজকের পরিবেশনা আমরা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই সাক্ষাৎ হবে একটি নতুন গল্প নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।